যে বড় খবরে আমরা নজর রেখেছি, ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, তার সম্পর্কে চাঞ্চল্যকর মারাত্মক তথ্য উঠে আসছে। কয়েক মাস ঘাঁটি গেড়েছিল সে নেপালে, এমনই খবর গোয়েন্দা সূত্রে। ব্যবসায়ীর ছদ্মবেশে নেপালে ছিল জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্র পাচারে যুক্ত ছিল জাভেদ। ব্যবসায়ীর ছদ্মবেশে অস্ত্র কারবারে যুক্ত ছিল এই জাভেদ মুন্সি, যাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ। গোয়েন্দা সূত্রে এমনই খবর। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার নিউজ রুম থেকে। অতনু, তো এটাই তো প্রশ্ন, যে কিনা নেপাল হয়ে ভারতে নাশকতার জন্য জঙ্গিদের অস্ত্র পাঠাতো জাভেদ, সেই জাভেদ মুন্সিকে কেন ক্যানিং এ পাঠানো হলো? দেখো, প্রথম থেকেই যেটা সন্দেহ করা হচ্ছিল যে এই মানে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতবর্ষে একটা অস্ত্রের র্যাকেট তৈরি করার জন্য, যে র্যাকেটটা আগে চলতো কিন্তু তারপর মাঝখানে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তার কারণ বাংলাদেশের মাটিতে তখন পাক জঙ্গি সংগঠনগুলো খুব একটা সুবিধে করে উঠতে পারছিল না। কিন্তু এই পরিবর্তিত জামানায় ফের পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো তারা অনায়াসে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারছে। সেই কারণেই মূলত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো দেখছিল যে ফের এই পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে বা এই ভারতবর্ষে অস্ত্র ঢোকানোর যে পুরনো যে রুটটা ছিল সেটাকে নতুন করে চালু করা যায় কিনা। এবং গোয়েন্দারা প্রথম থেকেই সন্দেহ করছিলেন যে সেই কারণেই ওই কাশ্মীরের জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল ক্যানিংয়ে, এবং সেই জাভেদ মুন্সি এখানে এসেছিল ওই রুটটাকে নতুন করে চালু করার জন্য, এবং তার জন্য পরীক্ষামূলকভাবে সে রুটটা একবার ভিজিট করতে এসেছিল। এবং সেই কারণেই সে কাশ্মীর থেকে দিল্লি হয়ে কলকাতা হয়ে ক্যানিংয়ে পৌঁছে যায়, এবং ক্যানিং থেকে তার পরিকল্পনা ছিল বাংলাদেশ হয়ে পাকিস্তান পৌঁছানো। ঠিক এই যে গোয়েন্দারা ধারণাটা করছিলেন সেটা আরও জোরদার হচ্ছে যত নতুন তথ্য আসছে সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পর। সম্প্রতি গোয়েন্দাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে যে জাভেদ মুন্সি বেশ কয়েক মাস নেপালে ছিল, এবং নেপালে সে একজন ব্যবসায়িক ছদ্মবেশে ছিল, ছোটোখাটো ব্যবসায়ী করতো, কিন্তু আসলে সে নেপাল থেকে একটা অস্ত্র পাচারের র্যাকেট চালাতো। অর্থাৎ এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো নেপাল হয়েও এই ভারতবর্ষে জঙ্গি এবং অস্ত্র ঢোকাতো একটা সময়। এবং যেহেতু নেপাল এবং ভারতবর্ষের মধ্যে একটা ওপেন বর্ডার রয়েছে, সেই সুযোগ নিয়ে এই অস্ত্র পাচারের কাজটা চালানো হতো। কিন্তু তুমি জানো যে এখন নেপালে পাকিস্তানের থেকেও চীনের প্রভাব এত বেড়ে গেছে যে সেখানে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো নিজেদের মতো কাজ করতে পারছে না, ফলে তারা নিজেদের মতো কাজ করার জন্য বেছে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মাটিকে, এবং সেই বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা এই অস্ত্র পাচারের ছকটা কষছে। এবং জাভেদ মুন্সি এই কাজে রীতিমতো পারদর্শী, এক্সপার্ট, পাকিস্তানে গিয়ে তার এই কাজে প্রশিক্ষণ রয়েছে। সেই কারণেই গোয়েন্দাদের সন্দেহটা আরও জোরদার হচ্ছে যে একজন অস্ত্র বিশেষজ্ঞ, অস্ত্র পাচারে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা থাকা সম্পন্ন, সেই কারণেই জাভেদ মুন্সিকে পাঠানো হয়েছিল। ফলে ক্রমশ গোয়েন্দারা নিশ্চিত হচ্ছেন যে এই অস্ত্র পাচারের রুটটাকে ওপেন করার জন্যই জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে পাঠানো হয়েছিল। এইখান থেকেই গোয়েন্দাদের যেটা আশঙ্কা যে এরকম জাভেদ মুন্সির মতো নিশ্চয়ই আরও বেশ কয়েকজনকে এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো এই কাজে লাগিয়েছে, এবং সেইখান থেকেই তাদের আশঙ্কা যে ফের এই বাংলাদেশের সঙ্গে যে বর্ডার ভারতবর্ষের রয়েছে, যেটা মূলত আমাদের রাজ্যের যে অধিকাংশটা রয়েছে, সেই সীমান্ত এলাকা আবার ফের ওই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো জঙ্গি পারাপার এবং অস্ত্র পাচারের জন্য এইখানে রীতিমতো তারা সক্রিয় হয়ে উঠবে। ধন্যবাদ তোমাকে অতনু। অর্থাৎ এই যে বর্ডারের কথা বলছিল আমাদের প্রতিনিধি অতনু হালদার, বাংলাদেশের থেকে মানে বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি দীর্ঘ সীমান্ত তো পশ্চিমবঙ্গ। খুব স্বাভাবিকভাবেই বাংলা নিয়ে উদ্বেগটা আমাদের বেশি থাকবে, আতঙ্কের জায়গাটা বেশি থাকবে। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, এ তো ভয়ঙ্কর তথ্য, মানে অস্ত্র পাচারের রুট ওপেন করার জন্য এইভাবে পাঠানো হলো ক্যানিংয়ে কাশ্মীর থেকে জাভেদ মুন্সিকে। হ্যাঁ, দেখুন, একদম ঠিক, আমাদের পক্ষে উদ্বেগের ব্যাপার তো বটেই। এবং আমি একটু সামগ্রিক চিত্রটা আপনার কাছে তুলে ধরি। দেখুন, নাশকতা ঘটানোর জন্য দরকার হয় কি জানেন তো, অনেক পয়সার দরকার হয় যাতে রিক্রুটমেন্ট করা যায় এবং ট্রেনিং দেওয়া যায়, অস্ত্র কেনা যায়, এবং তারপরে তাদের স্যালারিও দিতে হয় এইসব টেররিস্টদের, এবং তারপরে তাদের ইনফিল্ট্রেশন করা হয়,
নাশকতার ঘটনা হয়, তারপরে এক্সফিল্ট্রেশন হয়। এখন অলরেডি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখছি যে এই সব কাজগুলো হয়ে গেছে, এখন ঘটনা ঘটার অপেক্ষায় আমরা আছি। মানে তারা এসছে, তারা দেখে গেছে, এবং এই নাশকতার সাথে স্মাগলিং এবং নার্কো টেররিজম, নারী পাচার, ড্রাগস সব কিছু যুক্ত থাকে, কারণ একটা অর্থনৈতিক বিনিময় হয়। এবং পাকিস্তানের যেহেতু এটা নিয়ে বহু বছরের অভিজ্ঞতা, পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে, বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে এইদিকে টেররিজম এবং নাশকতার ঘটনা ঘটাবে। এবার একটা ইকোসিস্টেম গড়ে তুলেছে সাকসেসফুলি, যার কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি আপনাদের পর্দায়, এখান থেকে ওখান থেকে ধরা পড়ছে। এবং একটা কমন ফ্যাক্টর, নাশকতা, আইডি আর বেঙ্গল যোগ, এইটাতে আমাদের সত্যিই চিন্তার কারণ আছে। একদমই। আমি এখানেই সৌম্যদার কাছে আসবো যে এই জাভেদকেই তো এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈবার হ্যান্ডলাররা। তার মানে শুধুমাত্র অস্ত্র পাচারের রুট ওপেনের পাশাপাশি তো হতেও পারে বড় কোনো নাশকতার ছকও সে কষতে পারে। আমরা জানি না কি ভয়ঙ্কর ঘটনা সে ঘটাতে পারতো। আমরা ভুলে যাইনি এই বাংলাদেশ থেকে কিভাবে একের পর এক 4 দিনে কলকাতা দখল থেকে, চিকেন স্নেক নিজেদের দখলে আনা থেকে একের পর এক হুমকি তাদের তরফ থেকে এসছে। দেখুন, জঙ্গিদের মরুদ্যান তো এরকম একদিনে হয় না, যেটা ব্রিগেডিয়ার দাস বলছিলেন। আচ্ছা, একটু আগে আলোচনা হচ্ছিল, একটু আগে দেখবেন রাজ্যের আইনজীবী আদালতে পাসপোর্ট কেসে বলছেন যে রোল দেখবেন, মাথার ওপরে কারা আছে তাদের রোল দেখবেন। কার রোল দেখবেন? প্রধান ভূমিকার কার রোল নাকি ভিলেনের রোল, কি দেখবেন, কোন রোলটা দেখবেন? তদন্ত করছে তদন্তকারী অফিসাররা, পোস্ট অফিসের পোস্টম্যানদের ধরেছে। আর যারা আপনি বলছেন যে আচ্ছা আপনি পাসপোর্ট বানান 5 লাখ 7 লাখ টাকা দিয়ে, কি বলছেন 73টা, তো গত 2 মাসের মধ্যে 250 পাসপোর্টের ঘটনা ঘটেছে, তো ভয়ঙ্কর ঘটনা। আপনি বলছেন 73টা, কারা বানিয়েছিল ডকুমেন্টস? আমি বলছি যারা বানিয়েছিল ডকুমেন্টস তারা কারা? এই তথ্য কি পাওয়া যাবে? কারা ভেরিফিকেশান করেছে? পুলিশ ভেরিফিকেশান করেছে। আপনি পোস্টম্যানরা নিশ্চয়ই আছে, তদন্তে দেখতে হবে, কিন্তু কারা বানিয়েছিল, কোন কাঞ্চন মূল্যের বিনিময়ে, কারা টাকা দিয়েছে খুঁজে বার করতে হবে। তো এখানেই তো সর্ষের মধ্যে তো ভূত। আপনি বলছেন আচ্ছা 5 লাখ 7 লাখ টাকা দিয়ে পাসপোর্ট বানাচ্ছে, নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। যাদের আপনি খোঁজ নিয়ে দেখুন, এরা 50 থেকে 1 লাখ টাকা খরচা করে তারা আধার কার্ড বানাচ্ছে। এই যে ক্যানিংয়ের বিস্তীর্ণ অঞ্চল, গোসাবা, বাসন্তীতে নদী পেরিয়ে ঢুকে যাচ্ছে মানুষগুলো, 10,000 টাকা বিঘে প্রতি যে জমি ছিল, রাতারাতি রাজ্য সরকার দেখবে না, রাতারাতি জমি কাঠা প্রতি 50 লাখ টাকা করে কারা কিনছে, কাদের হাতে এত টাকা এলো? এটা ভয়ঙ্কর ঘটনা। আজকে বলছেন যে শুধুমাত্র জঙ্গিদের মরুদ্যান, এই লোকাল হ্যান্ডলার যদি না থাকে, এই এত 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডার, বাংলাদেশ এখন তাদের হেভেন হয়ে গেছে, তারা সেখান থেকে ঢুকছে, আমরা শুধুমাত্র লড়াই করছি, নিজেদের মধ্যে তরজা করছি। আচ্ছা বলুন, যারা তাদেরকে এই তথ্যগুলো দিতে সাপোর্ট করলো, যারা তাদের আধার কার্ড বানিয়ে দিল, যারা তাদের পাসপোর্ট বানিয়ে দিল, যারা তাদের শেল্টার দিল, তাহলে জঙ্গি অপরাধে যদি অপরাধীদের মৃত্যুদণ্ড হয়, তাদের জন্য ভারতবর্ষে কড়া আইন থাকে, যারা সাপোর্ট করলো তাদের জন্য কেন কড়া আইন থাকবে না? সেখানে রক্ষক বলছেন, রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করছে। রক্ষক দাঁড়িয়ে কি বলছেন? তাদেরকে ধরা হয়নি, তাদেরকে তদন্ত করা হয়নি, তাদেরকে দেখা হয়নি। কোন কাঞ্চন মূল্যের বিনিময়? পশ্চিমবঙ্গে শুধু ভোট নয়, এই টাকা, ওই অফুরন্ত টাকা, এই টাকা আর টাকা স্মাগলারদের কাছ থেকে দুষ্কৃতরা বললেন সৌম্যদা, কোন কাঞ্চন মূল্যের বিনিময়? আর লস্করে তৈবার হ্যান্ডলাররা পাঠিয়েছিল ঠিকই, কিন্তু এখানে কোন হ্যান্ডলাররা ছিল, এই বাংলায় কোন হ্যান্ডলাররা ছিল? অতনু এক্ষুনি খুব সুন্দর করে বলছিল যে কাশ্মীর থেকে পাকিস্তানের বাংলাদেশ যোগ, এই যে আজকে বাসে করে দিল্লিতে চলে এলো, ফ্লাইটে করে কলকাতায় চলে এলো, বাংলাকে, হ্যাঁ অবশ্যই সেখানে এসটিএফ, রাজ্য পুলিশ, আমি তো বলছি সদিচ্ছা। এই যে কেন্দ্র রাজ্য যদি সমন্বয়, কাশ্মীর থেকে পুলিশ অবশ্যই পুলিশ ঘুমায়। দেখুন, ভুয়ো মানে ভয়ের, আবার এইদিকে জালিয়াতি মানে জেল। আমি এটাকে স্বীকার করি, কিন্তু এই যে আপনি বললেন সরষের ভিতরে আপনি 72কে দিয়ে 72,000কে কালিমালিপ্ত করতে পারেন। আমরা কি করছি? আপনি বলুন বিএসএফ এর কাজ কি? আপনি বলুন বিএসএফ এর কাজ কি? আপনাকে বলতেই হবে। কেন্দ্র রাজ্য সদিচ্ছার কথা বলছিল সমীর দা। রাজশ্রী, জায়গার নাম হচ্ছে ক্যানিং। ক্যানিং এর নেতা হচ্ছে শওকাত মোল্লা। অন ক্যামেরা প্রত্যেকটা সংবাদ মাধ্যমের সামনে মমতা ব্যানার্জি কি বলেছিলেন? জীবনতলায় বাস স্ট্যান্ড নিয়ে তুই কি করবি? ওখানে বোমা বাঁধা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এখানে ক্যানিং এ কি হয়। একটু রাজশ্রী বলেন। ক্যানিং এ দাঁড়িয়ে তৃণমূলের নেতা কে ছিলেন? শৈবাল লাহিড়ী।
লেফটের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা, তাকে আজকে আর এই শওকত মোল্লার বিরুদ্ধে 90-এর দশক থেকে কতগুলো তার অনুগামীদের অভিযোগ আছে এই শওকত মোল্লার। সমীরদা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইউএন পিস কিপিং ফোর্স পাঠানো উচিত। অন্য কোন দেশে ইউএন পিস কিপিং ফোর্স পাঠাতে পারে এই রাজনৈতিক কথা চলতেই থাকবে, কিন্তু অনুপ্রবেশ আটকানো, এই যেভাবে জাল পাসপোর্ট ব্যবহার করে জঙ্গিরা ঢুকে যাচ্ছে সেটা আটকানোর উপায় কি? আমি সলিলদার কাছে আসবো, তার আগে বিশ্বনাথ দা, বাংলাদেশ সরকারই তো জানিয়েছিল কেন্দ্রকে যে 2015 সালের থেকে 2016 সালে হুজি ও জামাতুল মুজাহিদিন তাদের বাংলাদেশের জঙ্গিদের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ঘটনা 3 গুণ বেড়ে গেছে 2015 সালের থেকে 2016, আর আমরা 2024-এ দাঁড়িয়ে আছি। সেই সংখ্যাটা কোথায় গিয়ে থেকেছে আমরা জানি না। দেখো, এখন তো বাংলাদেশের সরকার খুল্লা আন্তর্জাতিক ইসলামিক টেরোরিস্টদের অধীনে কাজ করছে, ফলে ইউনূস সরকার আন্তর্জাতিক টেরোরিস্টদের অধীনে কাজ করছে। তারা ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চায়। পাকিস্তান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠনগুলো ভারতবর্ষকে যে কোনো মূল্যে ডিস্টার্ব করতে চায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার নিজের ঘরের ডিফেন্সটা শক্তিশালী কি? ধরো পঞ্চায়েত নির্বাচনের সময় তুমি দেখেছো উলুবেড়িয়ার এক ভিডিওকে কলকাতা হাইকোর্টে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কি করে জাতিগত শংসাপত্র বদলে দেওয়া বা নতুন করে দেওয়া হয়েছিল। তোমার মনে থাকতে পারে যে প্রশাসনের একটা অংশ এই শংসাপত্র তৈরি করার থেকে আই কার্ড তৈরি করার থেকে শুরু করে নানা রকম বেহিসাবি কাজের সাথে যুক্ত। আমরা জানি পশ্চিমবাংলা যে যখন শাসন করে তখন ভোটের রাজনীতির জন্য এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে ভোটার তালিকায় নাম লেখাচ্ছে এবং সমস্ত আই কার্ড তারা নিয়ে ভোটার তালিকায় নাম লেখাচ্ছে। তিনি সংসদে প্রতিবাদও করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন তখন থেকে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অনুপ্রবেশকারীদেরকে ঢোকানো হচ্ছে এবং দেদারে নাম লেখানো হচ্ছে বিভিন্ন একই আমি পরিষ্কার ওয়ান লাইনার বলছি, রাজ্যের যত পাসপোর্ট, আমি বিশ্বনাথ দা বলছি, আপনার আমার পাসপোর্ট করতে গেলে যে ভূমিকা নেয়, আমি বলছি রাজ্যের আইবি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা থানায় আইবি ডিপার্টমেন্ট ভেরিফিকেশন করে, দায় নিতে হবে। সুরক্ষার কথা তো সেটা রাজ্য হোক কেন্দ্র হোক, সেই সুরক্ষার কোথায় ভাগ থেকে যাচ্ছে। জাভেদ মুন্সি কুখ্যাত জঙ্গি, আমি সলিলদার কাছে আসবো। সলিলদার, জাভেদকে রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করে তৈবার হ্যান্ডলাররা, কিন্তু এই রাজ্যে এই বাংলার কার মদতে সে সেখানে ছিল? সে কিভাবে ঢুকলো? সে কিভাবে আশ্রয় পেল? এইবার তো নয়, 2022-এ সে একেবারে কলকাতার রীতিমতো রেকি করে গিয়েছিল। গোয়েন্দাদের কাছে কোনো খবর ছিল না। রেকি করা খালি না, এ তো বিগত কয়েক বছরে 7বার পাকিস্তানে গেছে, ওখানে আইডি প্রশিক্ষণ দিত এবং অস্ত্র প্রশিক্ষণ দিত। এইবার সাইড বাই সাইড অস্ত্র পাচার পর্যন্ত করত। এবং তুমি যেটা বলছো লস্করি তৈবার সঙ্গে এদের হিজবুল মুজাহিদিন যেটা আছে, এরা এদের লজিস্টিক সাপোর্টটা এদের দিতে হতো এবং সেটা লোকাল স্থানীয়ভাবে নিত। এবং এখান থেকে এরপরে নেপাল আর বাংলাদেশকে ব্যাংক করে চারিদিকে এখানে আস্তে আস্তে জনবিন্যাসটাকে চরম পরিবর্তন করার চেষ্টা করলো। এবং এই যে ডেমোগ্রাফি, চেঞ্জ অফ ডেমোগ্রাফি যেটা হয়েছে, সেটা তুমি বলছো রাজ্য সরকার জানে না, এটা স্টেট আইবি জানে না। তুমি বলো একটা বর্ডার সেকশন আছে, এবার তাহলে আইবির ফাংশন কি? তার মানে কি রাজ্য সরকারের সদর্থক কোনো ভূমিকা নেই। রাজ্য সরকার কিন্তু সবচেয়ে বড় কথা যে জাভেদ আহমেদ মুন্সি অ্যারেস্ট হলো, হ্যাঁ বলছি যে অ্যারেস্ট হলো, যার কাছ থেকে অ্যারেস্ট করলো, যে হারবারিং করলো, যে শেল্টার দিল, তাকে কিন্তু অ্যারেস্ট করলো না। তাকে তো করবে রাজ্য সরকার। ভেতরে থেকে যাবার রয়েছে আশঙ্কা রয়েছে, এটা আমরা এড়াতে পারি না। এবং তারা যে নাশকতার ছক কষবে না সেই বাকে বলতে পারে। অপারেশনে অ্যাওয়ার্ড দিয়েছে। দেখুন কি বলছে রাজ্য পুলিশ, একটু হ্যাঁ দেখুন সালে ভাগলপুরে যে অস্ত্র ভান্ডার, এই রাজ্য পুলিশ, দেখুন আমাদের সমস্যাটা কিন্তু আরো গভীর। এই মুহূর্তে বাংলাদেশে হিজবুত তেহরির বলে একটি দলের যিনি স্থাপনা করেছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে জ্ঞানী, হ্যাঁ, নাসিমুল জ্ঞানী। উনি কিন্তু হোম সেক্রেটারি হয়েছেন গত পরশু।
এবং মেহফুজ আলম যিনি ওই ভারতবর্ষের একটা বিকৃত ম্যাপ পোস্ট করেছিলেন, পরে আমরা অফিসিয়ালি প্রোটেস্ট করা খুব চটজলদি উনি ওটা মুছে ফেলেন। উনি আবার হিজবুত তাহরিরের বড় লিডার এবং উনি হচ্ছেন ইউনূসের মানে এখনকার মানে প্রধান উপদেষ্টাদের মধ্যে একজন। ফলে সমস্যাটা কিন্তু একটা দেশ খেলছে ন্যাশনাল লেভেলে আর আমরা খেলছি নিজেদের রাজনৈতিক লেভেলে। এইভাবে হবে না এর সমাধান। এর সমাধানের জন্য সবাইকে হাত মেলাতে হবে এবং একসাথে প্রত্যেকটা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাদের সাজা হবে কিনা জানি না, বাট আমাদের রুখতে হবে, না হলে আইডি ব্লাস্ট হবে। কারণ দেখুন অস্ত্রশস্ত্র পাচারে আমি অতটা চিন্তিত না, কারণ বুলেট যাচ্ছে, অস্ত্র যাচ্ছে, সেগুলো ঠিক আছে, তারা সিকিউরিটি ফোর্সের এগেনস্টে লড়াই করবে হয়তো, কিন্তু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এটা খুব মারাত্মক। এক সেকেন্ড বলছি, এই হিজবুত তাহরির এটা কিন্তু ইট ওয়াজ ব্যান্ড অর্গানাইজেশন। অফ কোর্স ইট ইজ ব্যান্ড, ইট ইজ ব্যান্ড টেকিং ওভার, এই ব্যান্ডটাকে উইথড্র করে দিল। ইট ইজ ব্যান্ড ইন 45 কান্ট্রিজ। ইট ইজ ব্যান্ড ইন 45 কান্ট্রিজ। এখন তাদের লোকেরা প্রধান উপদেষ্টার সাথে বসে কাজ করছে। তো বাংলাদেশ কিন্তু এখন ন্যাশনাল পলিসি নিয়েছে এই ব্যাপারটা করবে, ভারতে ঘটাবে, পাকিস্তানের সাথে আইএসআইয়ের সাথে মিলে। সেখানে আমরা কিন্তু আমাদের যেটা ফাঁকফোকর রাজনীতির যে ঝগড়াটা চলে, সেই ফাঁকফোকরটা তারা পুরোপুরি সদ্ব্যবহার করবে। এবার রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রেখে এখন বোধহয় সময় এসছে যে সবাই মিলে একসাথে করি। যেমন আমি একটা কথা বলছি যে আমরা একদল বিএসএফকে দোষ দিচ্ছি আর একদল পুলিশকে দোষ দিচ্ছি, বাট আমরা কখনো বলছি না যে চলো যা হয়েছে হয়েছে, এবার অন্তত আমরা সবাই মিলে গ্রামবাসীদের রিকোয়েস্ট করি, দরকার হলে অর্থ আমরা দিতে পারি রিওয়ার্ড, যে কেউ যদি খবর দেয়, অনেক খবর আসবে, তাদের তুলে ধরা যায় এবং এইরকমভাবে অ্যারেস্ট করা যায় মানুষদের, এবং না হলে কিন্তু বম ফাটবে। একদম দেশের সুরক্ষা আগে, দেশের নাগরিকদের সুরক্ষা নিরাপত্তা আগে। তাই আবার বলবো, বারবার বলবো যে এই সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, কোনো জাত হয় না। তাই সন্ত্রাসবাদকে রুখতে যে ব্রিগেডিয়ার দাস যে কথা বললেন যে রাজ্য এবং কেন্দ্রকে একসাথে কাজ করতে হবে, সন্ত্রাসবাদ রুখতেই হবে যে কোনো মূল্যে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে।